হাসিনাকে ক্ষমতা ছাড়তে বারণ করেন 4 নেতা। জানব নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এদিকে সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সোয়াট ও বিজেপি মোতায়েন। এবং সর্বশেষে জানাবো খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে ক্ষমতা ছাড়তে বারণ করেন 4 নেতা। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ রোববার দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জ দাখিল করা হয়। দাখিল করা এক নথিতে 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। নথিতে বলা হয় 4 আগস্ট রাতে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার গ্যাং অব 4 নামে পরিচিত 4 জন শীর্ষ নেতা ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যায়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশের সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। নথিতে উল্লেখ করা হয় জুলাই আন্দোলনের সময় 4 আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দিতে চান, তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন। নথিতে বলা হয় সেনাবাহিনী প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, যা হওয়ার হবে, আমি ক্ষমতা ছাড়ব না। ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এতে সমর্থন জানিয়ে বলেন, গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এছাড়া তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলাই বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তার ভীষণ রেগে যান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ওই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডুবাবে। ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন। ট্রাইব্যুনাল নথি অনুসারে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য, তবে তাতেও রাজি হননি তিনি। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন। জয় মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং এরপরই শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন। নথিতে আরো উল্লেখ করা হয়, শেখ হাসিনা চেয়েছিল একটি বিদায়ী ভাষণ টেলিভিশনে প্রচার করতে, তবে সামরিক কর্মকর্তারা তা অনুমতি দেননি। 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে পালিয়ে যান। গণভবনে রুদ্ধতার অবস্থায় কাটানো শেষ 2 দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন। নথিতে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলিতে স্কুল ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান, জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব, হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিয়ার শহীদ হন। এই মামলার পলাতক আসামি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি একটি উচ্চ পদের থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছেন। আন্দোলন দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে সুদীপ কুমার চক্রবর্তী 5 আগস্ট সকাল 6টায় শাহবাগ থানায় উপস্থিত হন। এ সময় আন্দোলনকারীরা যেন কেন্দ্র শহীদ মিনারের দিকে যেতে না পারে সেজন্য পুলিশ কমিশনার নির্দেশ মোতাবেক অধীনস্থ পুলিশ সদস্যরা সরাসরি গুলি করেন। নথিতে আরো বলা হয়, 14 জুলাই রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ ও নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা করে। হামলার সুযোগ করে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা 5 আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন। তার বিরুদ্ধে এমন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে যা বিশ্বের যে কোনো আদালতে দাখিল করা হলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সম্ভব। নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য তারিখ 9, 10 কিংবা 11 ফেব্রুয়ারি। 10 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনায় বেশি। নির্বাচন কমিশনের জন্য প্রস্তুত রয়েছে। এই সংক্রান্ত রোড ম্যাপ শীঘ্রই দেশবাসীকে জানানো হবে। এর ফলে চলমান রাজনৈতিক অস্থিরতা অনেকাংশে কমে আসবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।
উপদেষ্টা পরিষদ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনাকে সমন্বয় করে সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে যাচ্ছে। এই সময়ের মধ্যে যতটা সম্ভব ফেসিবাদীদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের কাজ করা হবে। সময় স্বল্পতার কারণে যেসব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে না সেগুলো সম্পন্নের দায়িত্ব নতুন সরকারের উপর বর্তাবে। সময়ের অভাবে সরকার কোনো কাজ সম্পন্ন করতে পারেনি, তার একটি চিত্রবিদ্যায়ের আগে জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2026 সালে পবিত্র রমজান শুরু হবে। 17 কিংবা 18 ফেব্রুয়ারি রোজা এবং ঈদ উল ফিতর কেটে যাবে। মার্চ মাস, এপ্রিল, মে ও জুন মাস কেটে যাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং ঈদ উল আজহা উদযাপনে। তাছাড়া অতিরিক্ত গরম এবং ঝড় বৃষ্টির কারণে ওই মাসগুলো নির্বাচন আয়োজনের জন্য উপযুক্তও নয়। এসব কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হচ্ছে। দেশে ইতিপূর্বে 12টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 3টি নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে। ডিসেম্বর, জানুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হয় 2টি করে নির্বাচন। 1টি করে নির্বাচন অনুষ্ঠিত হয় মে, জুন ও অক্টোবর মাসে। ফেব্রুয়ারি মাঝামাঝিতে শীতের তীব্রতা কিছু কমে আসে, আবহাওয়া ভালো থাকে, কৃষকের হাতে কাজের চাপও তুলনামূলক কম থাকে। এজন্য আগামী নির্বাচনের জন্য এই সময়কে বেছে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে এখন নির্বাচনই প্রধান আলোচ্য বিষয়। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এতদিন তারা নির্বাচনের রোডম্যাপের জন্য চাপ দিলেও তাদের সর্বশেষ অবস্থান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আরেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশের জামাতে ইসলামী বিচার সংস্কারকে গুরুত্ব দিলেও তারা নির্বাচনের রোডম্যাপ চায়। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের উদ্যোগে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ফেসিবাদীদের বিচার ও রাষ্ট্র সংস্কার চায়। অপরাপর রাজনৈতিক দলগুলো সংস্কার এবং বিচারের উপর জোর দিয়েছেন, তবে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন তাদেরও দাবি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও নতুন বছরে নতুন নির্বাচিত সরকার দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এমন একটি প্রেক্ষাপটে সবার মতামতকে বিবেচনায় নিয়ে একটি মধ্যপন্থা অবলম্বন করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনোভাবে জুনের পরে হবে না। নির্বাচন আয়োজনের প্রস্তুতির পাশাপাশি সরকারের সামনে অগ্রাধিকার তালিকায় রয়েছে রাষ্ট্র সংস্কার এবং ফেসিবাদীদের বিচার নিশ্চিত করা। তারা আশা করেছেন আগামী মাসের মধ্যে সংস্কারের একটি রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হবে। ফেসিস্টদের বিচারের প্রক্রিয়াও গুছিয়ে এনেছেন তারা। বিচার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা 1টি করে বাড়িয়ে 2টি করা হয়েছে। কাজ শুরু হয়েছে নতুন ট্রাইব্যুনাল। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক চার্জ গঠন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারকৃতদের পাশাপাশি পলাতক মন্ত্রী, এমপিদের বিরুদ্ধেও চার্জ গঠন অব্যাহত আছে। সর্বশেষ পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার পর অপরাপর নেতার বিষয়ে ও কঠিন বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নাম প্রকাশ না করার শর্তে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা রবিবার জনকণ্ঠকে বলেন, 1,500 লাশের উপর দাঁড়িয়ে শপথ নেওয়া বর্তমান সরকার যেন তেন একটা নির্বাচন করতে পারে না। গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা সংস্কার, বিচার ও নির্বাচনকে সামনে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছি। কিন্তু গণঅভ্যুত্থানের প্রধান শরিক দল বিএনপি বরাবরই নির্বাচনের রুটম্যাপ চেয়ে সরকারকে চাপ দিয়ে আসছে। এজন্য সংস্কারের বিষয়েও তাদের কাছ থেকে তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না। অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বরাবরই বলে আসছেন কম সংস্কার চাইলে ডিসেম্বর এবং বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন হবে। এর থেকে পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনের তারিখ নিয়ে পুরোপুরি একমত হতে পারছে না, তাদের মতগুলো বিবেচনায় নিয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে। তবে এর আগে ফেসিবাদীদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এজন্য রাজনৈতিক দলগুলো জোর সমর্থন প্রয়োজন বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন রাজনীতি বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী। এমন কোনো তথ্য তার জানা নেই উল্লেখ করে রবিবার তিনি বলেন, এমন উদ্যোগ নেওয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে। যদিও বিএনপি ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে, ডিসেম্বরে না হয়ে ফেব্রুয়ারিতে হলেও তেমন সমস্যা হবে না আশা প্রকাশ করে তিনি বলেন, ডিসেম্বরে হলেও তেমন সমস্যা নেই, কারণ সরকার সক্রিয় হলে এই সময়ের মধ্যেই অনেক সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কারগুলো জরুরি ভিত্তিতে করা দরকার। একটি ভালো নির্বাচন দিতে পারলে অপরাপর সংস্কারের অবশিষ্ট দায়িত্ব নির্বাচিত সরকারের উপর দিয়ে দেওয়া যাবে। তারা তখন সংস্কার বাস্তবায়নে জনগণের ধারা চাপে থাকবে। তবে যেই সব সংস্কারের বিষয়ে সর্বদলীয় ঐক্যমত অর্জিত হয়েছে সেগুলো দ্রুত
শেষ করা দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।